যে ট্রাম্প যে আস্ফালনটা করছে, সে ইরানকে একেবারে নাই করে দেবে। এই যে হুমকি বা আস্ফালন, এটাকে আমি দেখছি প্রলাপ হিসেবে। আমরা লক্ষ্য করেছি যখন কোনো ব্যক্তি রেশনাল ওয়েতে, অর্থাৎ যৌক্তিক কোনো পদ্ধতিতে কোনো একটা দ্বন্দ্ব, সেটা ইভেন আমাদের টক শো যদি বলি, আমরা দেখে থাকি যখন ব্যক্তি যুক্তিতে হেরে যায় তখন সে প্রলাপ বকা শুরু করে, খিস্তি খেউর করা শুরু করে। অলরেডি ট্রাম্প তো খিস্তি খেউর করছে। সৌদি যুবরাজ সম্পর্কে তিনি যে অত্যন্ত অশ্লীল কমেন্টটা করেছেন, পৃথিবীর একটা সভ্য দেশের রাষ্ট্রনায়কের কাছ থেকে এই ধরনের একটা স্টেটমেন্ট, অশ্লীল বক্তব্য আমরা কখনোই আশা করতে পারি না। তা সেখান থেকে বোঝা যাচ্ছিল যে হি ইজ আউট অফ হিজ মাইন্ড, মানে সে আর এখন স্বাভাবিক চিন্তা ভাবনা করতে পারছে না। আর আজকে যে কথাটা বললো যে পুরো ইরানকে সে নাই করে দিবে, এটাও কিন্তু তার সেই এই যে প্রলাপ বকারই একটা অংশ। মানে সে যে হেরে যাচ্ছে, দিজ আর দি আর্লি ইন্ডিকেশনস দ্যাট হি ইজ গোয়িং টু লুজ দি ওয়ার। এখন ইন্টারেস্টিংটা ব্যাপার হচ্ছে যে আমরা যখনই ইরান যুদ্ধ নিয়ে কথা বলি, আমরা মূলত প্রতিপক্ষ হিসেবে ইউএস এবং ইরানকে কনসিডার করি। বাট আমার অ্যাসেসমেন্টে, আমার জাজমেন্টে, এখানে ইউএস ইজ এ প্রক্সি। ইউএস হচ্ছে ইসরায়েলের প্রক্সি। ইট ইজ খুবই ইন্টারেস্টিং একটা ফেনোমেনন। আমরা সাধারণত দেখেছি পাওয়ারফুল বা বিগ নেশনস তাদের প্রক্সি হিসেবে কাজ করে ছোট ছোট দুর্বল নেশন গুলো। পৃথিবীর সব সব জায়গাতে এটাই হয়ে আসছে। বাট এটা সম্ভবত একমাত্র ব্যতিক্রম এখন আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপে প্যাট্রনের ভূমিকা এখন ইসরায়েল, আর ক্লায়েন্টের ভূমিকা এখন ট্রাম্প। আই ডোন্ট সে ইউএসএ, আই সে ট্রাম্প। ট্রাম্প অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন ইন পার্টিকুলার। কারণ আমি বিশ্বাস করি না যে আমেরিকার সাধারণ জনগণ বা অন্যান্য যে সমস্ত রাজনীতিবিদরা আছেন তারা একেবারে সচেতনভাবে ট্রাম্পের এই কার্যক্রমকে সমর্থন করছে বলে আমার মনে হয় না। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনন যে এখানে ট্রাম্প ইজ প্লেইং প্রক্সি অফ ইসরায়েল। সো বেসিক্যালি যুদ্ধটা কিন্তু হচ্ছে ইসরায়েলের সঙ্গে এই ইরানের। এখানে তারা ট্রাম্পকে টেনে নিয়ে আসছে, টেনে নিয়ে এসে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, সেখান থেকে এগোতেও পারছে না, পিছাতেও পারছে না। সে চোরাবালিতে পড়লে যেরকম হয়, চোরাবালিতে পড়লে কিন্তু চুপচাপ থাকাটাই ছিল। আপনি যত নড়াচড়া করতে থাকবেন আপনি ততই কিন্তু আরো তলিয়ে যেতে থাকবেন। যে ট্রাম্প এখন না পারছে একটা একটা রেসপেক্টেবল এক্সিটেও যেতে পারছে না, আবার ওয়ারে কোনো ডিসাইসিভ কোনো একটা ভিক্টরিও সে সিকিউর করতে পারছে না। এখন এই ব্যাপারটা আমি একটু হাইলাইট করতে চাই যে কেন ট্রাম্পের এই যে কম্পালশনটা কিভাবে ক্রিয়েট হল। আমি এখানে একটুখানি হয়তো ষড়যন্ত্র তত্ত্বের কথা নিয়ে আসব। আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে ইদানিং ডিপ স্টেট নিয়ে অনেক আলোচনা করে থাকি। তো আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে যখন দেখি, আমরা ডিপ স্টেট বলতে বুঝি পাশ্চাত্যের কোনো শক্তিশালী রাষ্ট্র, বা আসলে ডিপ স্টেট তো তা না। এমনকি আমি বলবো যে আমেরিকা এই মুহূর্তে, আমেরিকা ইটসেলফ ডিপ স্টেটের গেম প্লের শিকার। যে ইউএসএ বা ট্রাম্প কতগুলো কাজ করতে বাধ্য হচ্ছে যেটা সচেতন ভাবে তার তার এই সিদ্ধান্তগুলো নেওয়ার কথা না, তো তাকে এই কাজগুলো করতে বাধ্য করছে কারা? একটা জিনিস আপনারা সবাই জানেন যে আমেরিকাতে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, আমরা যদি ভোটার টার্ন আউট দেখে থাকি, আমেরিকাতে এই পর্যন্ত যত প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে 2020 সালে সবচেয়ে বেশি ভোটার টার্ন আউট ছিল, 64%। আর এরপর 2024-এ যে ইলেকশনের মাধ্যমে ট্রাম্প এলো, সেটা ভোটার টার্ন আউট ছিল 60%। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমেরিকান ভোটারদের মধ্যে 28%, মানে ক্লোজ টু 30% হচ্ছে ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানস। তার মানে টোটাল ভোটার টার্ন আউট যেটা হয়েছে, ইভাঞ্জেলিক্যালরা কিন্তু সবাই ভোট দিতে চায়, বিকজ দে হ্যাভ এ মিশন, দে হ্যাভ এন আইডিওলজি হুইচ দে ওয়ান্ট টু আপহোল্ড এট এনি কস্ট। তো ইভাঞ্জেলিক্যাল ভোটাররাই কিন্তু টোটাল ভোটার টার্ন আউটের 50%। সো যেই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে আমেরিকাতে, সে ইভাঞ্জেলিক্যালদেরকে অ্যাভয়েড করে কিন্তু ভোট যুদ্ধে নামতে পারে না। তাদেরকে ফার্স্ট ইভাঞ্জেলিক্যাল ভোটটাকে সিকিউর করতে হয়। এবং ইভাঞ্জেলিক্যালসরা হচ্ছে একেবারে ব্লাইন্ড সাপোর্টার অফ ইসরায়েল বিকজ অফ সাম রিলিজিয়াস, সাম থিওলজিক্যাল থিঙ্কিং। তারা মনে করে যে এটি কি বলে, ক্রাইস্টের আবার যে পুনর্জন্ম, সেটা ইসরায়েলি হবে, ওই জুস সম্প্রদায়ের মধ্যে হবে। দিস ইজ ওয়ান অফ দেয়ার রিলিজিয়াস বিলিফ। সো তারা যে কোনো মূল্যে হোক ইসরায়েলকে টিকিয়ে রাখতে চায়, ইসরায়েলকে তারা প্রিপেয়ার করতে চায় ফর দি রিঅ্যাপিয়ারেন্স অফ জিসাস। তো এই ইভাঞ্জেলিক্যালদেরকে সে কিন্তু কখনোই অ্যাভয়েড করতে পারে না। ইভাঞ্জেলিক্যালস যেটা বললাম, দেয়ার ডাই হার্ড, দেয়ার ইসরায়েলি সাপোর্টার। এটা একটা তাদের লিমিটেশন। এদেরকে খুশি না রেখে, এই ভোট ব্যাংকটাকে সিকিউর না করে কোনো আমেরিকান প্রেসিডেন্ট ভোট যুদ্ধে জয়লাভ করার স্বপ্ন কখনো দেখে না। দ্বিতীয় হচ্ছে আইপ্যাক, আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এটা সম্ভবত যারাই এই বিষয় নিয়ে লেখাপড়া করে তারা সবাই জানে যারা কত শক্তিশালী একটা লবি।
আইপ্যাক যে কি পরিমাণ ইনফ্লুয়েন্স করে আমেরিকান পলিসি মেকিং এর উপরে, সেটা যারা এটা নিয়ে স্টাডি করে ওয়েল অ্যাওয়্যার অফ। এবং আইপ্যাক লবিটা হচ্ছে, আমি বলবো, অ্যাপারেন্টলি দি সেকেন্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দি ডিপ স্টেট, যেটা আমেরিকান ফরেন পলিসিকে স্টিয়ার করে বা প্রভাবিত করে। তো একটা বলে ইভাঞ্জেলিক্যালস, একটা হচ্ছে আইপ্যাক, আর সবশেষে হচ্ছে জাস্ট লাইক এনি আদার কান্ট্রি, একটা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে তার ক্যাম্পেইন চালানোর জন্য প্রচুর ফান্ডিং প্রয়োজন হয়। এই ফান্ডিং গুলো আসে মূলত কিন্তু কতগুলো বিজনেস টাইকুন, ইউ নো ইট ওয়েল, রথচাইল্ডস ফ্যামিলি, তারপর আরো কতগুলো আছে, রকফেলার, এই যে কতগুলো ফ্যামিলি আছে, তারা বেসিক্যালি পুরো ইউএস এর ইকোনমিটাকেই তারা কন্ট্রোল করে, ট্রেড অ্যান্ড কমার্স এভরিথিং দে কন্ট্রোল, দি মনিটারি সিস্টেমটা পুরোপুরি তারা কন্ট্রোল করে। সো এদেরকে কিন্তু অখুশি রেখে বা এদেরকে অসন্তুষ্ট রেখে কোনো ব্যক্তি প্রেসিডেন্টের পদে যাওয়ার স্বপ্ন দেখতে পারে না। বলা হয়ে থাকে যে এই যে তিনটে এলিমেন্টস এর কথা আমি বললাম, উইচ অ্যাপারেন্টলি as per the conspiracy theory are the elements of the কি বলবো যে ডিপ স্টেট, যেটা ফ্রম বিহাইন্ড দ্য স্ক্রিন, নেপথ্য থেকে যেটা আমেরিকাকে পরিচালিত করে বা আমেরিকার ডিসিশন মেকিং কে প্রভাবিত করে। সো এই বলয় থেকে বেরিয়ে আসা আসলে ট্রাম্পের পক্ষে সম্ভব না। আমরা যদি একটা জিনিস দেখি, যে পপুলার সাপোর্টের কথা যদি বলি, আপনি দেখেন এই যে গত শনিবারই আমেরিকার এমন কোন অঙ্গরাজ্য নেই যেখানে ট্রাম্পের এই ডিসিশন ইরান ওয়ারের এগেনস্টে মুভমেন্ট হয়নি, যেটাকে তারা বলে থাকে নো কিংস মুভমেন্ট। তারা কোনো ওয়ানাবি কিংস দেখতে চায় না, যে তারা চায় যে যে ট্রাম্প এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কিছু ডিসিশন নিয়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা খুব কি বলবো একটা অসহায় অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি এবং সব জায়গাতে এটা আজটা সবাই ফিল করবে। একটা সাধারণ মার্কিন নাগরিক তার দৈনন্দিন জীবনে তার কস্ট অফ লিভিং অনেক রাইজ করবে বিকজ অফ দিস ওয়ার অ্যান্ড বিকজ অফ মেনি আদার রিজনস। আমরা তো দেখলামই কোন এক সার্জেন্ট পার্লামেন্টারি কমিটিতে গিয়ে সে চিৎকার করে বলছিল উই ডোন্ট ওয়ান্ট টু ডাই ফর ইসরায়েল। সো হোয়াট এভার ট্রাম্প ইজ ডুইং, এটা কিন্তু আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মনের কথা না। প্রায় ৮০ লক্ষ লোক এই যে নো কিংস মুভমেন্টে কিন্তু পার্টিসিপেট করেছে, 80 lakhs। ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা আমাদের বাংলাদেশের মতো না যে মানুষ ঘরে আজাইরা বসে আছে, কি করবে, ঠিক আছে যাই একটু মিছিলে গিয়ে স্লোগান দিয়ে আসি। দে আর অল কনসার্ন পিপল। আপনি আমেরিকার কোন প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন যখন চলে, এক একটা জনসভাতে আপনি কয়জন লোক দেখতে পান? ওরা কিন্তু এসব ব্যাপারে আনলেস অ্যান্ড আনটিল তাদের দেয়ালে পিঠ থেকে না গেলে তারা কিন্তু এই ধরনের মুভমেন্টে বা রাস্তায় নেমে আসা, স্ট্রিট অ্যাজাইটেশন, এগুলো কিন্তু ওরা করে না। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম প্রায় 80 lakhs, মানে 8 million Markin citizens came down to the street protesting the Trump's Middle East policy, স্পেশালি ইরান এসে যা কিছু করছে। সো আমি মনে করি দেশের ভেতর থেকে যে প্রচন্ড রেজিস্ট্যান্স সে পাচ্ছে, বিসাইডস আমরা যদি দেশের বাইরের কথাও যদি বলি, আজকে ইউরোপিয়ান ইউনিয়নের কথা দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নকে ট্রাম্প কিন্তু এক ধরনের ব্ল্যাকমেইলিং করছে। যখন ইউকে সরকারের মানে স্টারমায়ার যখন বলছে যে দি ইরান ওয়ার ইজ নট আওয়ার ওয়ার, তখন পাল্টা ট্রাম্প যুক্তি দিচ্ছে ইন দ্যাট কেস ইউক্রেন ওয়ার ইজ নট মাই ওয়ার, ইউএস ওয়ার। তার মানে বেসিক্যালি ব্ল্যাকমেইল করছে, ইফ ইউ ডোন্ট স্ট্যান্ড বিসাইড আস এগেনস্ট ইরান, তাহলে উই আর নট গোনা স্ট্যান্ড বিসাইড ইউ ফর দি কজ অফ ইউক্রেন। তো এই জিনিসটা করে কিন্তু এক ধরনের তাকে ইয়ে করা হচ্ছে, চাপ প্রয়োগ করা হচ্ছে। বাট অন দি আদার হ্যান্ড আমরা ইউর দিক থেকে আমরা যদি দেখি, ইভেন 2003-তে যখন ফার্স্ট গালফ ওয়ারটা হয়, সেকেন্ড গালফ ওয়ারটা হয় এগেনস্ট ইরাক, সেখানে কিন্তু একমাত্র জার্মানি এবং ফ্রান্স কিন্তু আমেরিকাকে সমর্থন দেয়নি। ওখানে ইউকে, তারপরে ইটালি, তারপরে ইউকে, এরা সবাই কিন্তু মোটামুটি ট্রাম্পের ওই যুদ্ধটাকে সমর্থন দিয়েছিল, কিন্তু জার্মান এবং ফ্রান্স কিন্তু পুরোপুরি ইরাক ওয়ারের এগেনস্টে ছিল। ওই যুদ্ধে কিন্তু স্পেনও কিন্তু ইরাক ওয়ারে কিন্তু ইউএসএ কে অ্যাক্টিভলি সাপোর্ট করেছিল। সেই স্পেন আজকে একেবারে ক্যান্ডিডলি বলছে উই আর নট গোনা লেট আওয়ার বেসেস বি ইউজড বাই দি ইউএস ফোর্সেস এগেইনস্ট ইরান। ইউকে প্রাইম মিনিস্টার সেও ইয়ে করছে যে আমরা এই যুদ্ধে উই আর নট গোইং টু টেক অ্যাক্টিভ পার্ট, আমরা উই উইল নট সাইড উইথ ইউএসএ। যদিও ডিফেন্সিভ ফায়ার ক্যাপাবিলিটির জন্য তাদের কিছু বেস ইউজ করার ইয়ে দিয়েছে। তো মোদ্দা কথা আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধটাতে কিন্তু যতই গড়াচ্ছে যুদ্ধটা, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একা হয়ে যাচ্ছে। এটা মার্কিন জনগণ, মার্কিন সিনেটর, মার্কিন কংগ্রেসম্যান সবাই এটা রিয়ালাইজ করছে। তাদের যারা ফ্রেন্ডস ছিল, মানে যারা প্রো ইউএস এক্সিসে যারা ছিল, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন একটা বিগ স্টেক এখানে। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই যুদ্ধটাকে পছন্দ করছে না, বিকজ দে নো যে আলটিমেটলি যুদ্ধ শেষ হয়ে গেলে এটার যে ফল আউট ইফেক্ট, ইকোনমির উপরে যে ধস নামবে। আজকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে আছে, যদি জাস্ট ইন কেস যদি রেড সিতে একই ধরনের ডেভেলপমেন্ট হয়, দেন
it is going to be severe economic pressure on the European Union. So they are not with Trump anymore. So এইসব বিভিন্ন কারণে আমার মনে হচ্ছে ট্রাম্প এখন যেগুলো বলছে সেগুলো হচ্ছে এক ধরনের প্রলাপ। এগুলোর কোনো অন্তঃসার আছে বলে আমি মনে করি না, কোনো সাবস্টেন্স আছে বলে আমি মনে করি না। এই প্রসঙ্গে একটা জিনিস বিশেষ করে যেটা আসলো যে সিভিলিয়ান অপরদিকে টার্গেট। ট্রাম্পের পতন, সেটিকেও কিভাবে তারা অ্যাফোর্ড করবে? ট্রাম্পের পতন মানেই তো যুক্তরাষ্ট্রের পতন, সাম্রাজ্যবাদের পতন। এটিকে তারা কি টলা করতে পারবে? আমি এই জিনিসটার সঙ্গে পুরোপুরি একমত না, এটার সঙ্গে আমি পুরোপুরি একমত। আমি জাস্ট কিছুদিন আগেই আমার এক বন্ধু আছে ইউকে তে, মোটামুটি ওয়েল প্লেস। তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড, হোয়াট ইজ ইউর থিঙ্কিং অ্যাবাউট দিস ওয়ার। তারা বলছে যে হি ইজ সাচ অ্যান আনপ্রেডিক্টেবল ম্যান, যে তার উপরে উই ডোন্ট ওয়ান্ট টু, আমরা ওখানে স্টেক নিতে চাই না। স্ট্রেট, প্লেন অ্যান্ড সিম্পল। ট্রাম্প এখানে ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য দেশগুলো দেখেন তিনটা জায়গাতে তারা সিরিয়াস রকমের একটা থ্রেটের মধ্যে আছে। এখন তারাও এখন যে কি করবে তারা একটা একদম ইনডিসিশনে ভুগছে, কারণ একদিকে হচ্ছে এক্সপ্যানশনিস্ট রাশিয়া, তারা ইউরোপেরই একটা ভূখণ্ড যেটা ওই যে ইউক্রেনের উপরে তারা ওয়ার করছে। একদিকে অ্যাগ্রেসিভ চাইনিজ ইকোনমিক পলিসি, চাইনিজ ইকোনমি মানে টেন্টাকলস ছড়িয়ে পড়ছে সব জায়গাতে। আরেকদিকে হচ্ছে আনপ্রেডিক্টেবল অ্যালাই লাইক ট্রাম্প। এই তিনটার চাপে পড়ে ইউরোপিয়ান ইউনিয়ন এখন তাদের নিজেদের ভিতরে প্রচুর ডিভিশন তৈরি হয়ে গেছে। ওদের ভিতরে যাতে আলট্রা রাইট যারা, তারা একরকম কথা বলছে, যারা মডারেট তারা একরকম কথা বলছে, তারা একটা ইউনিফর্ম ডিসিশনে পৌঁছতে পারছে না। আর আপনি যেটা বললেন ট্রাম্পের পরাজয় মানে কিন্তু সাম্রাজ্যবাদের পতন না, বরঞ্চ আমি মনে করি আমেরিকা যদি তাদের গ্লোবাল ডমিনেন্সটাকে ধরে রাখতে চায়, দিস ইজ দ্য টাইম ফর দেম টু প্রুভ দ্যাট দে আর এ সেন্সিবল সিভিলাইজড নেশন বাই রিমুভিং ট্রাম্প ফ্রম হিজ অফিস। ট্রাম্প যে কাজ করছে, অলরেডি তারা স্ট্রিটে নেমে কিন্তু প্রমাণ করেছে দে আর নট উইথ ট্রাম্প, তারা ট্রাম্পের এই পলিসিগুলোকে সাপোর্ট দিচ্ছে না। এখন তাদেরকে এটা প্র্যাগমেটিক্যালি, ইনস্টিটিউশনালি আমি মনে করি হয়তো যদি যুদ্ধের এভাবে গড়াতেই থাকবে আশঙ্কাটা সত্যও হতে পারে, এতে একটা ইমপিচমেন্ট বিল আনা হতেও পারে। বিকজ যেটা বলছি যে ইউএস যে আজকে গ্লোবাল গভর্নেন্স বা গ্লোবাল লিডারশিপে আছে, ওটা তো অনেক কষ্ট করে তাদেরকে এই জায়গায় পৌঁছতে হয়েছে। একটা হাফ ম্যাড একটা লোকের কিছু উইমজিক্যাল ডিসিশনের কারণে তারা তাদের এই যে গ্লোবাল যে পজিশন এখান থেকে তারা সরে আসতে চাবে না। সো আই থিঙ্ক ট্রাম্প তার ফ্রম ইনসাইড উইদিন ইউনাইটেড স্টেটস ইজ গোয়িং টু ফেস ট্রেমেন্ডাস রেজিস্ট্যান্স। এইটার একটা ওয়ে আউট হয়ে যাবে। ট্রাম্প ক্যানট কন্টিনিউ লাইক দিস এনি ফার্দার। আপনি যেটা বলছিলেন রিগার্ডিং মিলিটারি, এই ব্যাপারটা আমি সেদিনও বলেছি, আমি আবারও বলছি যে